সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ফেব্রুয়ারির শুরুতে হাড় হিম করা শুক্রবারের সন্ধ্যায় তোমাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক কাহিনী কামিনী। শুরু করতে যাচ্ছি আজকের গল্প কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাট কোট পরা সুরনাথ বাবু নেমে পড়ল। স্টেশনটি ছোট্ট, তাহার সাথে জনপদটিও খুব একটি জনকীর্ণ নয়। ট্রেনটি 2 মিনিট থেমে আবার চলতে লাগলো। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলি পরিদর্শন করতে এসেছে। ইতপূর্বে তিনি এদিকে কখনো আসেনি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বের হলেন। সঙ্গে অন্য কোনো মালপত্র নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টুলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, কিন্তু শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পেছনে পোস্টমাস্টার সপরিবারে বাস করে। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দ্বিপ্রহরের আহারের পরে পোস্টমাস্টার বাবুর বাসাতে সে আরাম করল। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার ধরাচুরো পড়ে যাত্রার জন্য প্রস্তুত হলো। ইতিমধ্যে তিনি খবর পেয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি আরও 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার পূর্বে ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। সাইকেলের পেছনে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ তার সামনে উদ্যোগ করলেন। পোস্টমাস্টার বলল, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা 2 ভাগ হয়ে গিয়েছে। ডান হাতে রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞেস করলেন, কেন? বাঁ দিকের রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ও রাস্তাটা খুব একটা ভালো নয় বাবু। সাইকেলে আরোহণ করে সুরনাথ বের হয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন। তারপর আবার অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জলা মরুকান্তরও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও নিস্তরূপ আদব শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ডিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথ এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে উত্তপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছে। মাত্র 12-14 মাইল পথ, সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মধ্যম আকৃতি, দৃঢ় শরীর, মুখ মোটের উপর সুদর্শন বলা চলে। তিনি বিপত্নিক। বছর 3 আগে তার স্ত্রী মারা গিয়েছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন বটে, কিন্তু বিপত্নিকত্বের ফলে যে খানিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা সহজে বিসর্জন দিতেও তার মন চায় না। তিনি যখন মাইল 6 পথ দূরে দ্বিভুজে পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বেঁকে গিয়েছে। মাঝখানে উঁচু জমি, তার ওপরে তাল খেজুর গাছের মাথা তুলে আছে। হঠাৎ কোথা হইতে যেন ক্ষুদ্র এক টুকরো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল নিয়ে নামলেন। আগে পাশের নিকটে কোনো জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন। এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য ডুবে যাবে। অন্ধকার হওয়ার পূর্বে যদি গন্তব্যস্থলে পৌঁছতে না পারেন, দিকভ্রান্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। পোস্টমাস্টার বলেছিলেন, বাঁ দিকের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট।
সুতরাং বাঁ হাতের রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো হবে। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতের রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে কথা বলে নাই। পথ অসমতল ও সংকীর্ণ, কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন। সূর্য মুখ হইতে মেঘ কিন্তু এক চুল নড়ল না। মনে হইল মুখে মুখোশ এঁটে সূর্যদেব অস্ত যাবে। মিনিট 20 সাইকেল চালাবার পরে সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত সংবরণ করে বেড়াইতেছে। আরও কিছু দূর এগোবার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক করলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামের প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হতে নামল সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসিয়ে আছে। সুরনাথের চোখের সহিত তার চোখ চুম্বকের মতো আটকে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহে যৌবনের প্রাচুর্য যেন ফেটে পড়ছে। মুখের ডৌল দৃঢ় প্রগল্ভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস। চোখের তারা বড় বড়। পরনে কেবলমাত্র একটি কস্তাপাড়ের শাড়ি। শরীরে এক বিন্দু অলঙ্কার নাই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তাহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে যেন মনে হয় আগুন রাঙা চুল্লির দিকে তাকিয়ে আছি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে গা? যুবতী ভরাট কণ্ঠে প্রশ্ন করল। দাঁতগুলি কুন্দ শুভ্র, গলার স্বর গম্ভীর গভীর, কিন্তু বলার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক ধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি যেন অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্তকণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাই দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর সে যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না বাপু। সুরনাথ রাস্তার দিকে তাকালেন। দূর হইতে যে গ্রামের আভাস পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা মিলে গিয়েছে। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকুন না। সুরনাথ চকিতে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্থলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু বাড়িয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে 12 ভূতে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন। বললেন, তা যদি বিশেষ অসুবিধা না হয় এখানেই থাকব। যুবতী দশচ্ছনটা বিকীর্ণ করে হাসল। প্রায় অন্ধকারে তার হাসিটা তরি দীপালির মতো ঝলকিয়া উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো বাপু, আমি আসছি। যুবতী ঘরের ভেতরে প্রবেশ করল। একটি মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। 1 ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এক্ষুনি তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসল। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে হৃদন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে বসে চিন্তা করতে লাগলো। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। বাধ্য সরাহত মৃগ, বন্যী মুখ বিবিক্ষু পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিকৃত করেছে? এই নাও চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো।
আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন। আমার জন্যে আবার রান্না কেন? ঘরে মুড়ি মুরগি যদি থেকে থাকে তাই খেয়ে শুয়ে পড়ব। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি তলে। তোমারও তো লজ্জায় কাজ নেই। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, খুব গরম, তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে হচ্ছে। শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করেছেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি শয়নকক্ষ। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের ওপর তার শয়নের ব্যবস্থা হবে। সেই ভালো হবে। কোনো মতে রাত কাটে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আত্তপ্ত। পীরের সামনে ভাতের ডালা, প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন যৎসামান্য, ভাত, ডাল, একটি চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন যেন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হু হা ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ঘরে ডেকে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সাথে অন্তত একটু মিষ্টি আলাপ করবার প্রয়োজন আছে। তিনি শামুকের এক খোলের মতো ভেতর থেকে গলা বের করে বললেন, তোমার নাম কি? এক ঝলক হাসিয়া যুবতী বলিল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাওয়া শেষে সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধকাস করে উঠিল। তিনি তোতলা হয়ে বললেন, আমি আমি বাইরের মাদুরে শুয়ে রাত কাটিয়ে দিতে পারবো। কামিনী গালে হাত দিয়ে বলিল, ওমা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও, বিছানায় গিয়ে শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করল না। কামিনী রাতে কোথায় শুইবে প্রশ্ন করল না। দরডাঙ্গাবাহী আসামির মতো শয়নকক্ষে প্রবেশ করল। ঘরে প্রদীপ জ্বলছে। মেঝের ওপর খড় পাতিয়া তার শোয়ার ব্যবস্থা করা হয়েছে। সুরনাথ সুটকেস এনে জামাকাপড় পরিবর্তন করল। তারপর প্রদীপ জ্বালিয়ে রেখে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোসনের শব্দ শুনতে লাগলো। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বের হয়ে আসলো। চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিল। হঠাৎ চটকা ভাঙিয়ে গেল। তিনি চোখ খুলে দেখল কামিনী নিঃশব্দে কখন যেন তার বিছানার পাশে এসে বসেছে। তার চোখে মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। 3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলো না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ লইল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল, সেটার একটিতেও তিনি যান নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত শুরু করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁ পাশের রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের ভেতরে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে। তার পেছনে সুরনাথের সুটকেস রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই আছে। কিছু খোয়া যায় নাই। সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হয়ে গিয়েছে। তাকে যেন এক রক্তচোষা বাদুড় দেহটা পুরোটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন।
কামিনী ডাইনি এখনও ও তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছে। আমি ইন্সপেক্টর বাবুকে বারবার সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁ হাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু আহা, উনি শুনলেন না।